হ্যালো 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 সকল টপাস বাংলার যোদ্ধাদের টপাস বাংলায় স্বাগত জানাই। তোমাদের এক্সামও কাছে চলে আসছে, এক্সামের কাছে চলে আসার সাথে সাথে তোমাদের প্রিপারেশনও আশা করছি খুবই ভালো হচ্ছে। এবং তার জন্য সেই প্রিপারেশনকে বুস্ট করার জন্য আমি কি করেছি, সাজেস্টিভ টাইপের যে থিওরিগুলো আছে সেই থিওরিগুলো কিন্তু নিয়ে চলে এসেছি। তো এবার এই সাজেস্টিভ থিওরিতে কি করব, যে থিওরি আছে সেই থিওরিকে কিভাবে অ্যাপ্লাই করব এবং কোন থিওরি থেকে কোশ্চেন আসার চান্স আছে সেই কোশ্চেন সলভ করার জন্য আমরা কিভাবে ট্রিক্স ইউজ করব। ঠিক আছে, সো প্রথম যে আছে ভরকেন্দ্র চ্যাপ্টার, স্থিতিবিজ্ঞান চ্যাপ্টারে আমি ভরকেন্দ্রের অবস্থান, তারপরে যে পরপর করে টপিকগুলো আছে সেগুলো করবো। তো আর নয় ফিজিক্সে ভয়, এবার আমরা ফিজিক্সে মারবো বিশাল বড় বড় ছয়। সো প্রথম যেটা আছে সেটা হচ্ছে ভরকেন্দ্রের অবস্থান আমরা কিভাবে বের করব। কোনো দুটো বিন্দু কণা দেওয়া আছে, সেই বিন্দু কণার ভরকেন্দ্রের অবস্থান কি করে বের করব। যদি বিস্তৃত বস্তু থাকে, সেই বিস্তৃত বস্তু মানে বিন্দু কণা নয়, কোনো বিস্তৃত বস্তু, যেমন আমি এখানে এঁকেছি, দুটো রড নিয়েছি, একটা রড এইভাবে আছে আর একটা রড এইভাবে লম্বভাবে আছে, তাহলে তাদের ভরকেন্দ্র আমরা কিভাবে বের করব। ঠিক, তো ইজি কোশ্চেন যেটা আসতে পারে সেটা ভরকেন্দ্রের অবস্থান কিভাবে বের করব। দুটো বা তিনটে বস্তু দিয়ে দেবে, তাদের অবস্থান দেওয়া থাকবে, সেই অবস্থানগুলো থেকে আমাদেরকে কি করাবে, যে ভর কেন্দ্রের যে অবস্থান ভেক্টর আছে সেই ভেক্টরকে আমাকে বের করে দেখাতে হবে। ঠিক, তো এখানে যে m1 আছে তার পজিশন, তার অবস্থান, তার যে স্থানাঙ্ক আছে সেটা x1 আর y1, m2 স্থানাঙ্ক হচ্ছে x2 y2। এখান থেকে আমি xcm যেটা বের করব সেটা কেমন, m1 x1 প্লাস m2 x2 বাই m1 প্লাস m2। সো এটা আমাদের ফর্মুলা, xcm সেন্টার অফ মাস, সেই জন্য সেন্টার অফ মাস cm লিখেছি, সেন্টার অফ মাস। ঠিক, ycm এর যে y স্থানাঙ্ক, ভর কেন্দ্র যে হবে, আমি ধরলাম ভর কেন্দ্র এখানে কোথাও আছে, cm সেন্টার অফ মাস, চিফ মিনিস্টার নয়। তো সেন্টার অফ মাসের যে xcm আর ycm সেটা আমরা এইভাবে করে বের করতে পারি, আর সবাই জানে। ঠিক, এবার আমরা ভেক্টর কিভাবে লিখবো, ধরো আমার সেন্টার অফ মাসের, আমার ভর কেন্দ্রের x অবস্থান 2 এসছে, y অবস্থান 5 এসছে, তাহলে কি হবে 2i ক্যাপ প্লাস 5j ক্যাপ, কিন্তু আমি এখান থেকে পেয়ে যাব। যদি z কোঅর্ডিনেট থাকে, z থাকে, তাহলে আমরা এখানে আরেকটা হয়ে যাবে zcm বলে আমরা এখানে লিখতে পারবো। তো এইভাবে করে ভর কেন্দ্রের অবস্থান দুটি বিন্দু, মানে এগুলো হচ্ছে বিন্দু ভরের জন্য। ঠিক, তো এই বিন্দু ভরের জন্য আরো সহজে কি করে বের করা যাবে, ধরে নাও একটা ভর আছে m1 আর একটা ভর আছে m2, তাদের মধ্যেকার গ্যাপ আছে d, m1 m2 তাদের মধ্যবর্তী যে দূরত্ব আছে সেটা d আছে। এবার আমি সহজে কি করে বের করতে পারবো, m1 থেকে যদি ভর কেন্দ্রের দূরত্ব r1 হয়, m1 থেকে যদি ভর কেন্দ্রের দূরত্ব r1 হয়, তাহলে সেই r1 হয়ে যায় m1 ইন্টু 0 প্লাস m2 d বাই m1 প্লাস m2। সো ডাইরেক্ট হয়ে যাবে m2d বাই m1 প্লাস m2। মানে ভর কেন্দ্র m1 এর থেকে যে দূরত্বটা আছে সেটা ডিপেন্ড করছে m2 এর উপরে, এই পাশ থেকে যদি আমি r2 লিখি, তাহলে r2 হয়ে যাবে m1 ইন্টু r2 হয়ে যাবে, এইখানে যদি আমি এখান থেকে যদি লিখি তাহলে এটা 0 0 পয়েন্ট, আর এই দিকে আসছি সেটা d হয়ে যাবে। সো m1 ইন্টু d প্লাস m2 ইন্টু 0 বাই m1 প্লাস m2। সো কি হয়ে যাবে m1d বাই m1 প্লাস m2। এবার কথা হচ্ছে স্যার এই x1 আর x2 গুলো কি কি। সো x1 আর x2 হচ্ছে যে আমাদের বস্তু আছে সেই বস্তুর ভর কেন্দ্রের অবস্থান, আমাদের যে বস্তু আছে m1 বস্তু আর m2 বস্তু বা বস্তু কণা, তার ভর কেন্দ্রের অবস্থান। এবার বস্তু যদি বিন্দু কণা হয় তাহলে তার ভর কেন্দ্র আর সেই বস্তুর অবস্থান একই হয়ে যাবে। আমি ইম্পর্টেন্ট কথা বলছি যে x1 আর x2 হচ্ছে ভর কেন্দ্রের অবস্থান। কেন আমি বলছি, কারণ এখানে যখন তুমি দেখবে দুটো রড আছে, বিস্তৃত বস্তু আছে, তখন আমি m1 m2, তখন আমি x1 x2 কি লিখবো স্যার, তখন আমি x1 x2 কি লিখবো, তখন আমি x1 লিখবো, এটাকে যদি m1 ধরি তাহলে তার ভর কেন্দ্রের অবস্থান, আর এই যে যেটা এইভাবে আছে, এই যে রডটা আছে সেই ভরের জন্য আমি তার ভর কেন্দ্র নেব, যার হচ্ছে অবস্থান x2 হবে। তার মানে x1 x2 বস্তুর অবস্থান না পড়ে আমাকে এটা পড়া উচিত যে x1 x2 হচ্ছে বস্তুর ভর কেন্দ্রের অবস্থান। তাহলে বস্তু কণার জন্য বস্তুর অবস্থান হয়ে যাবে, কোনো বিস্তৃত বস্তুর জন্য আমি কোনো কনফিউশনে কিন্তু থাকবো না। আমার এটা ক্লিয়ার, বিস্তৃত বস্তু যদি হয়ে যায় তাহলে আমি তার জন্য কি নেব, শুধু ভর কেন্দ্র তাদের বের করে ফেলবো। এর ভর কেন্দ্র যদি এখানে হয়, এর ভর কেন্দ্র যদি এখানে হয়, তাহলে আমি বাকি সবকিছুই ভুলে যাব যে এখানে রড
রড ছিল, এখানেও রড ছিল। আমি কি করব, এর M1 কে দেখবো শুধু, মানে ভর কেন্দ্রকে দেখবো, আর এর ভর কেন্দ্রকে দেখবো, দিয়ে ওখান থেকে আমি কিন্তু ভর কেন্দ্রের অবস্থান লিখে ফেলবো। তাহলে দেখো আমি এই কোশ্চেনে যদি চলে যাই, তাহলে এটা যদি L1 হয় আর এটা যদি M1 হয়, M1 L1, আর এই পাশে যেটা লম্বভাবে আছে তাকে আমি M2 L2 লিখছি। M2 ভর M2 আর দৈর্ঘ্য L2। তাহলে তুমি ভর কেন্দ্রের অবস্থান লিখবে, দেখো এখানে মুছে লিখছি। তো এইভাবে রডটা আছে, এইদিকে একটা রড আছে আর এইদিকে একটা রড আছে, ঠিক। সো আমি ধরলাম এটা হচ্ছে M2, এর দৈর্ঘ্য L2, এটা M1, এর দৈর্ঘ্য L1। তো আমি বিস্তৃত বস্তু স্যার কি লিখবো, x1 x2 আমি কি লিখবো? সো এখানে x1 x2 হয়ে যাবে ভর কেন্দ্রের অবস্থান। তো এখানে ভর কেন্দ্র, এর ভর কেন্দ্র এখানে, সো এই ভর কেন্দ্রের অবস্থান কি হয়ে যাবে, এইদিকে L1 দূরত্ব, তাহলে এইটা হয়ে যাবে L1/2। তাহলে এর যে স্থানাঙ্ক হবে L1/2 ইন্টু 0, L1/2 ইন্টু 0। এর স্থানাঙ্ক যেটা হবে সেটা এই দিকে 0, x, স্থানাঙ্ক 0 হয়ে যাবে, কারণ আমি xy এখানে নিয়েছি, আর 0 0 মূল বিন্দু এখানে, আর এইটা হয়ে যাবে আমার L2/2। এবার তুমি দেখে নাও, এই পুরো কোশ্চেনকে আমি বিন্দু কণার মতো ধরে নিতে পারি, যে একটা বিন্দু এখানে আছে যার স্থানাঙ্ক L1/2, 0, আর একটা বিন্দু এখানে আছে L2/2, ঠিক। তো দুটো বস্তু কণাই কিন্তু আছে, সেই দুটো বস্তু কণার জন্য আমি অলরেডি কি জানি, স্থানাঙ্ক বা ভর কেন্দ্রের স্থানাঙ্ক আমি সহজে বের করে নিতে পারবো, ঠিক। তাহলে এখান থেকে আমার কি হয়ে যাবে, এর ভর হয়েছিল M1, এর ভর হয়েছিল M2, তাহলে xcm এর কি হয়ে যাবে M1 ইন্টু L1/2 আর M2 ইন্টু M2 x স্থানাঙ্ক কত, 0, তো এই পার্টটা 0 হয়ে যাবে, বাই M1 প্লাস M2। সো হয়ে যাচ্ছে M1 L1/2 M1 প্লাস M2, এটা হয়ে যাবে আমার xcm। যদি ycm লিখতে হয় তাহলে কি লিখবো, M1 ইন্টু 0 প্লাস M2 ইন্টু L2/2 বাই M1 প্লাস M2। সো হয়ে যাচ্ছে M2 L2/2 বাই M1 প্লাস M2। এবার কোশ্চেন যদি সহজ থাকে কি করবে, দুটো m কে একই m করে নেবে, মানে দুটো বস্তুই, দুটো যে রড আছে এরও m, এরও দৈর্ঘ্য l, এরও দৈর্ঘ্য l, তো তুমি সেটা এখানে বসিয়ে নিলে তুমি সহজে বের করতে পারবে। সো কনফিউশন যেটা ছিল সেটা আমি দূর করতে পেরেছি আশা করি, কারণ বিস্তৃত বস্তুর সময় ছেলেরা বুঝতে পারে না, স্টুডেন্টরা বুঝতে পারেন যে আমি x1 x2 কি নেব, কারণ তাদেরকে বলা হয়েছে যে x1 হচ্ছে মানে বস্তুর অবস্থান, বিস্তৃত বস্তু হলে আমি অবস্থান কি নেব, বিস্তৃত বস্তু তো অনেক বড়, এটা বিস্তৃত বস্তু, তার প্রত্যেকটা কণার কি অবস্থান লিখবো, তার প্রত্যেকটার কণার অবস্থান লিখবো না, তার ভর কেন্দ্রের অবস্থান লিখবো। সেই জন্য এটা এই যে x1 x2 আমরা যেটা বলি M1 x1 প্লাস M2 x2, এই যে x1 আর x2 হচ্ছে বস্তুর ভর কেন্দ্রের অবস্থান বলে আজ থেকে তুমি মনে রাখবে, যেটা আগে শিখেছো ভুলে যাও। x1 x2 হচ্ছে বস্তুর ভর কেন্দ্রের অবস্থান, তাহলে তুমি সহজে xcm ycm সহজে বের করতে পারবে, দিয়ে ij ক্যাপ দিয়ে, যদি ভেক্টর চাই ij ক্যাপ দিয়ে তুমি বসাতে পারো, ঠিক। চলো এটা, এই যে এখানে যে পার্টটা লিখেছিলাম, এই যে এখানে যে পার্টটা লিখেছিলাম, এই যে R1 আর R2 এসছে, আমি যদি R1/R2 বের করে নেই, তুমি এইখান থেকে দেখবে M2/M1 পাবে, M2/M1 পাবে, আর এই দুটোকে যদি যোগ করে ফেলি তুমি দেখবে D পাবে, D। অবশ্যই এখান থেকে R1 হয়েছে, ওখান থেকে R2 হয়েছে, দুটোকে যোগ করলে D আসবে, ঠিক। বাট এখান থেকে আমি একটা জিনিস বুঝতে পেরেছি, 1/m, আর হচ্ছে 1/m, মানে যে আর ভর কেন্দ্র সেদিকেই থাকবে যার ভর, মানে RCM, m যদি বেশি হয় আর কম হবে, m যদি বেশি হয় আর কম হবে, m যদি কম হয় আর বেশি হবে। তো আরটা কি, বস্তু থেকে দূরত্ব, তার মানে আমি যদি M1 বস্তু হই, আমার ভর যদি কম থাকে তাহলে আমার থেকে আর কি হবে, বেশি হবে। তার মানে এটাই বলছে যে ভর কেন্দ্র সবসময় ভারী বস্তুর দিকে থাকে, যেটা ছোট আছে তার থেকে দূরে থাকে। ভর কেন্দ্র ভারী বস্তুর দিকে থাকে, ছোট বস্তুর কাছাকাছি, ছোট বস্তুর দূরে থাকে, আর ভারী বস্তুর কাছাকাছি থাকে। আরেকবার বলছি, ভর কেন্দ্র ভারী বস্তুর দিকে থাকে, মানে আমি যদি এখানে মোটু আর পাতলু নিয়ে নিই, মোটু আর পাতলু,
তাহলে কি হবে, এর দুজনের যে ভর কেন্দ্র হবে, এদের যে অর্ধেক আছে, এদের ধরে নাও ডি আছে, সেই ডির যে অর্ধেক d/2, সো মোটুর দিকে এই দিকে থাকবে। তার মানে আমি যদি এখান থেকে 0 0 পয়েন্ট নিই, তো তুমি একটা আইডিয়া করতে পারবে যে ভর কেন্দ্রের যে এক্স অবস্থান হবে সেটা d/2 থেকে কম হবে, d/2 থেকে কম হবে। মানে আমি এটাই বলছি, ধরে নাও আমাকে কেউ এখানে 2 কেজি দিয়েছে, আমাকে কেউ এখানে 6 কেজি দিয়েছে, দিয়ে বলছে এদের মাঝের গ্যাপ হচ্ছে 8 মিটার, তাহলে ভর কেন্দ্রের অবস্থান কোথায় হবে? তো তুমি একটা আইডিয়া করতে পারবে যে এটা যদি 0 0 পয়েন্ট হয়, 2 আর 6 আছে, তাহলে এইটা যদি দুটো সমান বস্তু হতো তাহলে ভর কেন্দ্র মাঝে থাকতো, একদম মাঝে 4-এ থাকতো, 4,0-তে থাকতো, 4-এ থাকতো এখান থেকে। কিন্তু যেহেতু 6 কেজি আছে, 6 কেজির জন্য ভর কেন্দ্রটা এখান থেকে কি হয়ে যাবে, ভারী বস্তুর দিকে চলে যাবে, ভর কেন্দ্র ভারী বস্তুর দিকে। তার মানে অ্যান্সারের যে xcmটা হবে সেটা 4-এর থেকে বেশি হবে। তো তুমি অপশান খোঁজো যে 4-এর থেকে বেশি কোনটা আছে। ঠিক, যদি এই পাশে 6 হতো, এই পাশে 2 হতো, তাহলে 4-এর থেকে কম হতো। তো এই আইডিয়াগুলো তুমি একবার দেখে নাও, যে আমার এগুলো তোমার টাইম বাঁচাবে, এগুলো কোশ্চেনের টাইম বাঁচিয়ে দেবে। যে আমি দেখতে পাচ্ছি এক্সিএম এর হাফের থেকে একটু বেশি হতে হবে, তার মানে 4-এর থেকে বেশি হতে হবে, কোন অপশানে 4-এর থেকে বেশি আছে আমি দেখে নিই। ঠিক, চল এবার কথা হচ্ছে, আমি এইখান থেকে যেটা শিখলাম, এই যে এখানে যেটা লিখলাম যে R1 M1 আর M2 ছিল, তাদের মধ্যবর্তী দূরত্ব d। আমি যদি M1 থেকে ভর কেন্দ্র লিখি, M1 থেকে ভর কেন্দ্র লিখি, সেটা হয়ে যায় অপর ভর, অন্য ভর ইন্টু তাদের মাঝের গ্যাপ M1 প্লাস M2। যদি আমি R1 লিখি তাহলে M2, এটা হয়ে যাচ্ছে। এখান থেকে যদি আমি লিখি এখান থেকে, তাহলে এই ভরটা গুণিতক এটা বাই টোটাল ভর। সো এটা কোথায় কাজে লাগবে স্যার, এই কনসেপ্টটা আপনি বলছেন কোথায় কাজে লাগবে, কোথায় কাজে লাগবে দেখো। ধরো আমি বললাম কোনো বস্তু আছে, 4টে বস্তু আছে, M1 M2 M3 M4, 4টে বস্তু আছে, দৈর্ঘ্য সব এ স্কোয়ার আছে। ঠিক, মানে এদের যে এ আছে বাহু, এই যে আছে 4টে স্কোয়ার, মানে স্কোয়ার বর্গক্ষেত্রের 4টে কোণে আছে, আর প্রত্যেকটা বাহু হচ্ছে এ। তাহলে আমার ভর কেন্দ্রের এক্স ওয়াই স্থানাঙ্ক কি হবে, ভর কেন্দ্রের এক্স ওয়াই স্থানাঙ্ক কি হবে? ঠিক, আমি একটা এক্সাম্পল নিয়ে তোমাদেরকে সলভ করাচ্ছি। একটা তোমাদের বইয়ের কোশ্চেন নিয়েছি, একটা বইয়ের কোশ্চেন নিয়েছি, যেটা কোশ্চেন নাম্বার 9 এক্সারসাইজে ছায়াপথ কোশ্চেন। ঠিক, তো এইভাবে আছে, এইভাবে 4টে বস্তু রাখা আছে, আর এ দূরত্বে আছে, মানে বর্গক্ষেত্র এ এই এতে আছে। বলছে ভর কেন্দ্রের অবস্থান কোথায় হবে, এইখান থেকে, এটা 0 0 পয়েন্ট, এটা 0 0 পয়েন্ট, এখান থেকে ভর কেন্দ্রের অবস্থান কি হবে। দেখো এবার অপশন আছে আমার কাছে, তো আমি কি করতে পারি, দেখো কি করতে পারি। আমি যখন এক্স দেখছি যে এক্স অবস্থান কোথায় হবে, এক্স অবস্থান যেখানে, তো এক্স অবস্থান আমার এই দিকে কোথাও হবে, যখন এক্স অবস্থান দেখব তখন ওয়াই এর বস্তুগুলোকে আমি একসাথে নিয়ে নিতে পারি। ওয়াই এর বস্তু মানে এই 2m আর m কে এক জায়গায় একে এখানে আমি আনতে পারি, মানে m প্লাস 2m, আর এই বস্তুকে m প্লাস 2m। কেউ বললো কেন স্যার এরকম কেন করতে পারি? ধরে নাও আমি একটা খাতা নিয়েছি, এইটা ঠিক, আমি এখান থেকে এঁকেছি, আমি এখান থেকে এইখানে আমি জানি এই হাফ লাইনে ভর কেন্দ্র হবে। ওয়াই অবস্থান বলছি, বা এক্স অবস্থান দেখছি, এখান থেকে কি হচ্ছে, এই মাঝ লাইনে হবে। এবার তুমি বলো এতে আমি যদি ওয়াই কে উপর নিচে করে দিই, আমি একে আমি বেন্ড করে এরকম ছোট বানিয়ে দিলাম, তাহলে এক্স এর অবস্থান কি এই হাফ থেকে সরে যাবে? এ তো হাফই থাকবে। আমি এখন একে হাত দিয়ে ব্যালেন্স করছি, তুমি বলবে স্যার হাফে রাখলে হয়ে যাচ্ছে। হাফে রাখলে আমি যদি হাফ লাইনে রাখি, হাত দিয়ে রাখি, তাহলে এ ব্যালেন্স করে যাবে। না আমি যদি একে হাফ করে দিই, এরকম করে দিই, ছোট করে দিই, তাহলে কি এক্স অবস্থান কমে যাচ্ছে? সো এক্স অবস্থান পরিবর্তন হচ্ছে না, কারণ আমি ওয়াইয়ের দিকে কি করছি, চেঞ্জ করছি। ওয়াইয়ের দিকে একেও আমি যদি গোলও করে ফেলি, তাহলে এক্স যেটা আছে এই মাঝেই থাকবে, এক্স পরিবর্তন হবে না। ঠিক, তো আমি এই ভরগুলোকে একে আমি দূরেও নিয়ে চলে যেতে পারি, এরকম সোজাভাবে একে এদিক ওদিক সরানো যাবে না, এই সোজা করে। কেউ যদি বলে স্যার কেটে আপনি এমন করুন, কেটে হাফ সরিয়ে নিন, কেটে এই দিকে সরিয়ে নিন, এই ওপর হাফটা কেটে, তাহলে হবে না। আমি একে সোজাভাবে করছি,
দেখো এভাবে করেছে, তার মানে আমি একে এই 2m কে উপর নিচে সরাতে পারি, একই জায়গায় নিয়ে নিতে পারি। তাহলে এটা, তাহলে কি স্যার ওয়াই যখন বের করব তখন এক্স কে আমি এদিক ওদিক করতে পারি? অবশ্যই করতে পারো। এখানে যখন ওয়াই, এটা যদি ওয়াই হয়, এটা যদি ওয়াই হয়, এই যে এখান থেকে এখানে যদি ওয়াই হয়, এই ওয়াই অবস্থান, তাহলে আমি এই এক্স কে, এই বইকে আমি টেনে যদি এতটা বাড়িয়ে ফেলি কোনোভাবে, তাহলে ওয়াই এর কিন্তু কোনো পরিবর্তন হবে না। সমান্তরাল ভাবে বলছি, এই লাইনটা সমান্তরাল থাকবে, এ সমান্তরাল থাকবে, পরিবর্তন হবে না। এগুলো শর্ট ট্রিক, এগুলো কম টাইম তোমাকে বাঁচাবে, ঠিক। সো এক্স অবস্থান যখন আমি লিখবো, ওয়াই কে আমি স্কুইজ করতে পারি, ওয়াই কে এভাবে ধরে তুমি কি করো, স্কুইজ করো, স্যান্ডউইচ বানিয়ে দাও, ঠিক আছে। তো এখানে তুমি এ করলে এইটা এখানে চলে আসবে, এইটা এখানে, তো তাহলে স্যার এক্সিএম তো এখানে 3m, তার মানে a/2 হবে। তুমি ক্যালকুলেট করে চারটে যখন বসাবে, তুমি যখন ক্যালকুলেট করা বসাবে এক্সিএম, m ইন্টু 0 প্লাস m ইন্টু a প্লাস 2m ইন্টু a প্লাস 2m ইন্টু 0 বাই টোটাল ভর বসাবে। বাই টোটাল ভর কত হচ্ছে, 3 3 6, যদি 4 2 6, 6m। ওখান থেকে যেটা আসবে ততক্ষণে আমি তোমাকে বলে দেবো a/2 আসবে, a/2। সো a/2 কোনটাতে আছে, তার মানে ডি অপশন তো হবে না, এই তিনটের মধ্যে একটা হবে। সো একটা আইডিয়া পেয়ে গেলাম যে এর মাঝে হবে এইটা 3m, এইটা 3m, তো সমান হচ্ছে, তো এক্স অবস্থান যেটা হবে a/2 হবে। এবার ওয়াই অবস্থানে যাই, তো ওয়াই অবস্থানে যখন যাব, ওয়াই এর অবস্থান যখন বের করব, তখন আমি এক্স কে এদিক ওদিক করতে পারি, এক্স এর দিকে স্যান্ডউইচ বানিয়ে ফেলতে পারি। ওয়াই অবস্থান চাইলে এক্স কে স্যান্ডউইচ বানিয়ে দাও এক্স এর দিকে, তার মানে 2m আর এখানে mm, মানে আমি এমন লিখতে পারি, এখানে 2m আর 2m একসাথে হয়ে গেছে, আর এখানে m আর m এইভাবে, তো তাদের মধ্যে দূরত্ব হচ্ছে a। তো উপরে হচ্ছে 4m আছে, আর নিচে হচ্ছে 2m, উপরে হচ্ছে 4m, নিচে হচ্ছে 2m, তার মানে অ্যান্সার a/2 থেকে বেশি হবে। এটা যদি 2m থাকতো a/2 লাইনে হতো, কিন্তু আমাদেরকে বলা আছে ভারী বস্তুর কাছে থাকে, তাহলে a/2 থেকে বেশি হবে। সো a/2 থেকে বেশি, কিন্তু এর থেকে কম হতে হবে। সো a/2 থেকে বেশি y যেটা, আর এর থেকে কম হতে হবে। সো এরকম কোন অপশন আছে, এটা তো 2a গেল, এ হবে না, এ তো হবে না, এ কেন হতে পারে, ওর ওপরে কি করে হতে পারে, এর ওপরে এ মানে কি, ওখানেই হয়ে যাচ্ছে ওই বড় বস্তুর ওপরে, তার মানে এই বস্তু নেই, এই বস্তু না থাকলে ওখানেই হবে। এই বস্তু 2m যদি না থাকে, কিন্তু 2m থাকছে মানে ওখান থেকে একটু তো নিচে আসবে, তো আমার অপশন যেটা হবে সি দাঁড়াবে। তুমি ক্যালকুলেট করে দেখে নাও, এটাই আসবে, তুমি ক্যালকুলেট করে দেখে নাও, ওটাই আসবে, ঠিক আছে। তো এখন থেকে যখন করবে, এক্স অক্ষ যখন বের করবে, ওয়াই বিরোধী পক্ষ হবে, তো বিরোধী পক্ষ একসাথে জোট বানিয়ে ফেলবে, ইন্ডিয়া জোট, ঠিক। ওয়াই যখন বের করব এক্স শত্রুপক্ষ একসাথে, মানে এক্স কে আমি একসাথে করে নিতে পারি, এক্স এর দিকে আমি স্যান্ডউইচ বানিয়ে ফেলতে পারি, এক্স এর দিকে আমি স্যান্ডউইচ, এক্স এর দিকে যখন এক্স অবস্থান বের করছি, ওয়াই গুলো একসাথে হয়ে যাবে, 2m এর সাথে, a এর সাথে, বোঝা গেল? এইটা যেন মনে থাকে, পরীক্ষার সময়ও যেন মনে থাকে। ওয়াই বের করতে হলে এক্স শত্রুপক্ষ, এক্স গুলো একসাথে হয়ে যাবে, মানে এক্স অবস্থান গুলো একসাথে হয়ে যাবে। তো তুমি এখান থেকে এখানে নিয়ে নাও, এখান থেকে এখানে দিয়ে করো, আর যখন এক্স বের করবে ওয়াই গুলো একসাথে হয়ে যাবে, মনে থাকে যেন এটা। এবার এরপরে কি, এরপরের কোশ্চেন হচ্ছে, এরপরের কোশ্চেন, যদি কখনো এরকম কোশ্চেন পড়ে যায়, যদি কখনো আমরা যেটা করেছিলাম, এই যে একটা বৃত্ত আছে, এটা তো আমি বলেছিলাম যে মনেই রেখে দাও, আর একটা এইভাবে কাটা আছে, কেটে ফেলেছে, কেটে খেয়ে নিয়েছে, কেক কিনে এনেছো, খিদে পেয়েছে, খেয়ে নিয়েছে, ঠিক আছে। তো এটা হচ্ছে আর, এটা আর। সো এর কিভাবে বের করতে হয় তোমরা সবাই জানো, এর অ্যান্সার -r/6 আছে, -r/6 আছে, বাট তবুও যে এর রিলেটেড কোশ্চেন যদি চলে আসে তখন কি করবে, ধরো একটা এরকম আছে, এইখান থেকে খেয়ে নেওয়া হয়েছে, এইটা নেই, মানে এই পুরোটা আছে, এই পুরোটা আছে, বাট এইটা নেই। সো এখান থেকে বলবে যে এখান থেকে বা এই কেন্দ্র থেকে 0 0 পয়েন্ট, আর এর হচ্ছে এটা 0 0 পয়েন্ট, তাহলে কি হবে, তাহলে আমরা কিভাবে আনসার বের করব, তাহলে আমরা ভর কেন্দ্র কিভাবে বের করব, ঠিক আছে। তো আমি বলেছিলাম এরকম যখন বিস্তৃত বস্তু থাকবে, তুমি কি করে নাও, ওদের ভর কেন্দ্র খোঁজার চেষ্টা করো। আর এখানে তো কেটে নিয়েছে, সো কেটে নিয়েছে মানে আমি কি করতে পারি, কেটে নিয়েছে মানে আমি ভরে দিতে পারি,
আবার বের করে নিতে পারি। তুমি এটাই ভাবো, একবার ওই ওই যে চাকতি আছে, এটা চাকতি নিচ্ছি আমি, এই চাকতি নিচ্ছি, ঠিক? তো চাকতি যখন থাকবে, চাকতির ভর থাকে না, চাকতির ক্ষেত্রফল থাকে, এরিয়া থাকে, তো চাকতির ক্ষেত্রফল থাকে। তো আমি কি করব, একবার ওই চাকতি, ওই সুষম চাকতিকে কি করব, কোন ওই বস্তু দ্বারা ভরে দেব, আবার বের করে নেব। তো ভরে দিলে পুরো কমপ্লিট হয়ে যাবে, আর বের করে নেব। সো এই পুরো ক্ষেত্রফলটাকে আমি a1 লিখবো, m লিখবো না, m এর জায়গায় a লিখবে, ঠিক? আর এখানে আমি a2 লিখবো, মাইনাস লিখবো, কারণ আমি বের করে নিচ্ছি, আমি ভরেছি a2 কে প্রথমে ভরেছি, তারপরে আবার বের করে নিয়েছি। সো এই দুইয়ে মিলে এটা বানাবে। বোঝা গেছে? তুমি যে অংশটা খেয়েছিলে, মানে বের করে নিয়েছিলে, খাওনি এখনো, তাহলে কি হবে, যদি খেয়ে নাও তাহলে বের করে নাও, ঠিক? দিয়ে আবার জুড়ে দিয়েছো, আবার বের করে নিয়েছো, তো একই ব্যাপার। সো এখানে a1, এটা a2। তো আমরা এবার ফর্মুলা xcm যেটা লিখবো, a1 x1 মাইনাস a2 x2 a1 মাইনাস a2। এবার মাইনাস কেন? কারণ এখানে a2 টা আমি বের করে নিচ্ছি, সেই জন্য মাইনাস। তো আমাদের ফর্মুলাটা m1 x1 প্লাস m2 x2 এর মতোই, কিন্তু এখানে কি হয়েছে, মাইনাস চলে এসছে, কারণ আমি বের করে নিয়েছি। তো এদের ক্ষেত্রফল বের করবে, ক্ষেত্রফল, এর ক্ষেত্রফল আমি জানি, এর ক্ষেত্রফল যদি আর থাকে পাই আর স্কোয়ার হয়ে যাবে, এর কি হয়ে যাবে, r/2 হবে, এর যে ব্যাসার্ধ হবে r/2, ঠিক? সো a2 বের করতে পারবে। বাট x1 x2 কি হবে? সো x1 হচ্ছে a1 এর ভর কেন্দ্রের অবস্থান, a1 এর অবস্থান নয়, a1 এর অবস্থান কোথায় খুঁজবে, ও তো পুরো বড় চাকতি। সো ভর কেন্দ্রের অবস্থান, সো a1 ভর কেন্দ্রের অবস্থান, এই ভর কেন্দ্রের অবস্থান তাহলে 0 0 হয়ে যাবে। তার মানে x1 যেটা হবে, x1 যেটা হবে 0 হবে, আর x2 যেটা হবে, x2 মানে এইখান থেকে এর ভর কেন্দ্র, সেকেন্ডটার ভর কেন্দ্র, সো সেকেন্ডটার ভর কেন্দ্রের অবস্থান তো r/2, r/2। আর y যদি লেখা হয়, y তো 0 লাইনেই আছে, y তো 0 হবে, ycm 0 হবে, কারণ এই লাইনের এপাশে যত ভর আছে এই পাশে তত সুষম। এখানে যদি আমি আয়না রেখে দিই, ওপরেরটা ছবি, প্রতিচ্ছবির নিচেরটা হচ্ছে, তো y তো এদিক ওদিক যাবে না, ঠিক আছে? এটা এখানে তুমি দেখে নাও কি করবে, সেম তোমাকে a যদি দেওয়া থাকে, তুমি প্রথমে ভরে নেবে, ভরে নিলে কমপ্লিট একটা হয়ে যাবে, কমপ্লিট একটা বর্গক্ষেত্র হয়ে যাবে, যেটাকে আমি a1 ধরবো, যার ক্ষেত্রফল। আর একটা ছোট্ট যেটা, সেই ছোট্টটাকে আমি কি করব, মাইনাস a2 ধরবো। এবার এই ফর্মুলা, একই ফর্মুলা কেটে খেয়ে নিয়েছি, তো মাইনাস তো থাকবে। সো a1 a2 তুমি সহজে বের করে নিতে পারবে। বাকি হচ্ছে স্যার x1 কি হবে, x1 হচ্ছে এই যে পুরো ভরে দিয়েছিলাম, তার অবস্থান, তার এক্স অবস্থান, তো সেটা তো 0 স্যার, সেটা তো 0, এটা 0,0, তো সেটা 0। আর x2 কি হয়ে যাবে, ওই যে ছোট আছে মাইনাস, ওই ছোটটার x, তো সেটা কত হবে স্যার, এটা যদি 0 হয় তাহলে স্যার এটা a/2 হবে, এটা যদি a/2 হয় তাহলে এটাও a/2 হবে, কিন্তু তার হাফ লাইন মানে a/4 হবে স্যার, তো x হয়ে যাবে a/4। এবার কথা হচ্ছে y কি হবে স্যার, y লাইন কি হবে? তো y যখন আমি লিখবো, এই যে এটা xcm বেরোবে, এখানে কিন্তু দুটো বেরোবে, xcm and ycm। তো ycm এর সময় a1 y1 মাইনাস a2 y2, a1 মাইনাস a2। সো a1 y1, a1 এর y অক্ষ কি হবে, a1 এর y অক্ষ যেটা হয়ে যাবে, y স্থানাঙ্ক, সেটা তো 0 হচ্ছে, কারণ ওই পয়েন্টটা 0 0, ঠিক? তো y1 হয়ে যাবে 0, y2 কত হবে স্যার, y2 হয়ে যাবে, এই দিক থেকে নিচে নামতে হবে, এই দিক থেকে যদি নিচে নামা হয় তাহলে কি হচ্ছে, a/4ই হবে, তো ওটা কি হয়ে যাবে, a/4 দিলে তুমি পেয়ে যাবে। এবার তুমি যদি স্থানাঙ্ক ভেক্টর লেখা থাকে তাহলে অ্যাকচুয়ালি আমাকে মাইনাস a/4 লিখতে হবে, মাইনাস a/4, এইদিকে প্লাস এক্স, আর এই দিকে যদি ওপর দিকে যদি y হয়, এদিকে x, মানে তোমাকে যদি স্থানাঙ্ক লিখতে হয় তাহলে আমার xcm যেটা আসবে তখন সাইনের সাথে লিখতে হবে, ঠিক? এইখানে যে ভ্যালুটা আছে এটা -r/6 আছে, -r/6, এটা যদি 0 0 পয়েন্ট নেওয়া হয় তাহলে এই দিকে r/6 আছে, উল্টো দিকে এখানে আছে, তো তখন -r/6 অ্যান্সার আছে। তো এখানেও তুমি কি করবে, -a/4 দিয়ে বসিয়ে করবে। আশা করি তোমাদের বোঝাতে পারলাম এই টাইপের কোশ্চেনটা। তারপর এই চ্যাপ্টারের থিওরি টাইপের কিছু কোশ্চেন আছে যেগুলো খুবই ইম্পর্টেন্ট। যেমন আমরা xcm লিখছি, তো কি লিখছি, m1 x1 প্লাস m2, আমি দুটো বস্তুর জন্যই লিখছি শুধু। তারপরে vcm ভরকেন্দ্রের বেগ, কেমন কোশ্চেন হতে পারে এখান থেকে দেখে নাও।
বা ভর কেন্দ্রের ত্বরণ। ভর কেন্দ্রের বেগ কেমন হতে পারে? m1 বস্তু দৌড়চ্ছে v1 এ, m2 বস্তু দৌড়চ্ছে v2 তে। বলবে এই দুটো সংস্থার ভর কেন্দ্রের বেগ কখন হবে? এরা দৌড়েছে, প্রথমে কোথাও থেকে দৌড়েছে, যখন এদের বেগ v1 হবে, যখন m1 এর v1 হবে, m2 এর v2 হবে, তাহলে এদের ভর কেন্দ্রের বেগ কত হবে? তো একই জিনিস xcm আছে, আমি একে যদি ডিফারেন্সিয়েট করি, এখানে dx/dt dx2/dt, তার মানে dx1/dt v1 হয়ে যাবে, dx2/dt v2 হয়ে যাবে। তার মানে ফর্মুলা আমার হবে m1 v1 প্লাস m2 v2 বাই m1 প্লাস m2, ঠিক। তাহলে এখানে m1 v1 লিখবো প্লাস m2 মাইনাস v2 লিখবো, যেহেতু এইদিকে আসছে। এইটুকু খেয়াল রাখবে, নাহলে গড়বড়িয়ে যাবে সব। তো এটাই আমার VCM হবে, কারণ এ সামনের দিকে যাচ্ছে, এই উল্টো দিকে আসছে, সেটা আমাকে ফর্মুলাকে বোঝাতে হবে না, সমীকরণকে বোঝাতে হবে দুটো উল্টো দিকে আসছে। নাহলে তো যখন তুমি প্লাস লিখে দেবে মানে দুটো কি হচ্ছে, একই দিকে যাচ্ছে, এটাও এইদিকে আর m2 এইদিকে যাচ্ছে, তখন তো আলাদা হয়ে যাবে। সো সমীকরণকে বোঝাতে হবে প্লাস মাইনাস দিয়ে, তো এটা আমার VCM হয়ে যাবে। ACM কি হবে? একই, এখানে a1 a2 যদি থাকে তাহলে m1 a1 প্লাস m2 a2 বাই m1 প্লাস m2। এবার a1 a2 কে আমাকে সাইনের সাথে লিখতে হবে। তো কেমন কোশ্চেন এখানে দিয়ে দেয়, একটা পুলি আছে, সেই পুলিতে ভর m1 আছে আর এর হচ্ছে m2 আছে, m1 m2 আছে, এদের ভর কেন্দ্রের ত্বরণ কি হবে? তো আমি ভ্যালু নিয়ে করছি, একটা m1 আছে আর একটা ধরে নাও একটা m আছে, একটা 2m আছে, ঠিক। বলবে এদের ACM ভর কেন্দ্রের বেগ ত্বরণ কি হবে, তো ভর কেন্দ্রের ত্বরণের জন্য m এর ত্বরণ জানতে হবে, 2m এর ত্বরণ জানতে হবে। সো এটা আমি জানি যে নিউটনের গতিসূত্র থেকে যদি 2m এর ত্বরণ a হয়, এর ত্বরণও m এর ত্বরণও a হবে, বাট সেই ভ্যালুটা আমাকে বের করতে হবে। সো এটাকে আমি a1 লিখছি, আর এই ভরকে m1 লিখছি, আর এটাকে আমি a2 লিখছি, ঠিক। পরে আমি a বের করব। তাহলে লেখাটা কেমন হবে? লেখাটা এমন হবে, m যেটা হচ্ছে a1 ত্বরণ নিয়ে ওপরে যাচ্ছে, তাহলে m ইন্টু a1 ত্বরণ, m2 যে হচ্ছে, m2 কি করছে মানে 2m মাইনাস a2 নিচের দিকে যাচ্ছে বাই m প্লাস 2m। তো ফর্মুলাটা লেখা বুঝতে পারলাম, a1 a2 ধরলাম, a1 উপরের দিকে, m প্লাস a1 গুণ হয়েছে, আর মাইনাস a2 গুণ হয়েছে, যেহেতু নিচের দিকে যাচ্ছে, ঠিক হয়েছে। এবার আমি জানি এ কিভাবে বের করতে হয়, এবার আমি নিউটনের গতিসূত্র থেকে জানি a কিভাবে বের করতে হয়। এই দিকে আমার mg লেগেছে, এই দিকে আমার 2mg লেগেছে, তাহলে 2mg মাইনাস mg বাই 2m প্লাস m। সো এখান থেকে তুমি পাবে g বাই 3mg, আর এখান থেকে m g বাই 3। তো এটা g বাই 3 বসিয়ে দাও, m g বাই 3 আর 2m মাইনাস g বাই 3, মানে এখানে মাইনাস হয়ে যাবে বাই 3m, ঠিক। সো 2gm বাই 3 মাইনাস mg বাই 3 বাই 3m, মানে হয়ে যাচ্ছে মাইনাস g বাই 9 হয়ে যাচ্ছে, মাইনাস g বাই 9, মানে g বাই 9 ত্বরণ নিয়ে ভর কেন্দ্র নিচের দিকে যাচ্ছে, ভর কেন্দ্র g বাই 9 ত্বরণ নিয়ে নিচের দিকে যাচ্ছে, এটাই এর মানে, কারণ মাইনাস এসছে, মাইনাস নিচের দিকে, তো এটা এর অ্যান্সার। তো এইভাবে কোশ্চেন জিজ্ঞেস করে। এবার কি হচ্ছে, এবার কথা হচ্ছে যে আমরা যে এই F = ma করেছিলাম নিউটনস লতে, দ্যাট ইজ ইকুয়ালস টু F = MACOM, খেয়াল রাখবে ACOM। তো ACOM কি হয় স্যার? ACOM তো আমরা পড়েছি m1 a1 প্লাস m2 a2 বাই m1 প্লাস m2, ঠিক। কখনো যদি fnet 0 হয়ে যায় স্যার কি হয় দেখা যাক। fnet যদি 0 হয়ে যায় তাহলে ACOM 0 হবে মাস্ট, এগুলো জিজ্ঞেস করতে পারে। fnet যদি কোনো বল সংস্থার উপরে 0 হয় তাহলে ভর কেন্দ্রের ত্বরণ কি হবে, fnet 0 হলে ভর কেন্দ্রের ত্বরণ কি হবে, 0 হবে। তো এই কোশ্চেন কোথায় থাকে, যে দুটো মহাবিশ্বে দুটো বস্তু আছে, তারা মাধ্যাকর্ষণ বলের জন্য, তাদের মধ্যে যে মাধ্যাকর্ষণ বল আছে তার কারণে দুদিকে ত্বরণ নিয়ে দৌড়ে আসছে, ত্বরণ নিয়ে দুজন দুদিকে আসছে, তাহলে কি হবে, তাদের ভর কেন্দ্রের
ত্বরণ কি হবে? তো ভর কেন্দ্রের ত্বরণ কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। ভর কেন্দ্রের ত্বরণ কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। দুজন এইভাবে করে আসছে, কারণ দুজনের উপরে যে বল লাগছে এটাকে সংস্থা যদি ধরে নিই, এইদিকে গ্র্যাভিটেশনাল ফোর্স মাধ্যাকর্ষণ বল, এদিকেও মাধ্যাকর্ষণ বল, তো দুটো কি হয়ে যাবে? ক্যান্সেল হয়ে যাবে, এফ নেট জিরো হবে, তাহলে এসিএমও জিরো হবে। এবার কথা হচ্ছে এসিএম যদি জিরো হয়, ভর কেন্দ্রের ত্বরণ যদি জিরো হয়, তাহলে কি 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 হতে পারে দেখো তো। কোনো বোম যদি, কোনো একটা বোমকে ছোড়া হয়েছে, কোনো একটা বোম এখান থেকে বিস্ফোরককে ছোড়া হয়েছে, সেই গিয়ে কি করেছে? উপরে গিয়ে ফেটে গেছে। তো উপরে গিয়ে যখন ফেটেছে, ওর মধ্যে কিন্তু অভ্যন্তরীণ বলের জন্য কিন্তু ফেটেছে, ও কিন্তু কোনো বহিস্থ বল দিয়ে আমরা কিন্তু ওকে কি করিনি? ফাটাইনি। ও গিয়েছে, এভাবে ছুঁড়েছি, ভেতরে কি হয়েছে? ভেতরে কেমিক্যাল রিয়াকশন কিছু হয়েছে, তার জন্য বোমটা ফেটেছে। তো বোম অভ্যন্তরীণ বলের জন্য ফেটেছে, তো অভ্যন্তরীণ বলের জন্য ভর কেন্দ্র কোনোদিন, ভর কেন্দ্রের অবস্থান কোনোদিন পরিবর্তন হয় না। তার মানে বোম ফাটার পরে এ কেমন ভাবে যাবে? বোম যদি না ফাটতো যেমন ভাবে যেত তেমন ভাবেই যাবে। বোম ফাটার পরেও ঠিক ভর কেন্দ্র তেমন ভাবে যাবে। ভর কেন্দ্রের কথা বলা হচ্ছে, ভর কেন্দ্র, এই ছোট্ট ভর কেন্দ্রটা, তো ভর কেন্দ্র তেমনই যাবে। বোম যদি না ফাটতো ভর কেন্দ্র যেমন যায় তেমনই যাবে। ভর কেন্দ্রের অবস্থানে বা ওর সঞ্চার পথের কোনো পরিবর্তন হবে না। কিন্তু বস্তু কণাগুলো কি হবে? বস্তু কণাগুলো এদিক সেদিক চলে যাবে। তো এদিক সেদিক গিয়ে কি করবে? ভর কেন্দ্রকে কি করবে? অপরিবর্তিত রাখবে, ভর কেন্দ্রের পথকে। ঠিক, সো এফ নেট যদি জিরো হয়ে যায়, তাহলে ভর কেন্দ্র কি হবে? ভর কেন্দ্রের সঞ্চার পথের কোনো পরিবর্তন কিন্তু হবে না। আমি জাভেলিন থ্রো করেছি, জাভেলিন ছোড়া হয়েছে, জাভেলিন এভাবে করে গিয়ে পড়ছে, তো তার ভর কেন্দ্রের কিন্তু সঞ্চার পথ কি হবে? সঞ্চার পথ হয়ে যাবে অধিবৃত্তাকার, প্রাসের গতি যেটা হয়। এবার এসিওএম যদি জিরো হয়ে যায়, তাহলে আমি দেখতে পাচ্ছি স্যার এসিওএম তো হয়ে যায় ডিভিসিওএম বাই ডিটি। ত্বরণ হচ্ছে গতিবেগ পরিবর্তনের হার, ডিভি বাই ডিটি। সো এটা যদি জিরো হয়ে যায়, তাহলে স্যার ভিসিওএম কি হবে? ধ্রুবক হবে। ইম্পর্টেন্ট লাইন, ইম্পর্টেন্ট স্টার মার্ক দিয়ে দাও। যদি কোনো বহিস্থ বলের ওপরে, যদি কোনো বস্তু সংস্থার ওপরে বহিস্থ বল শূন্য হয়, তাহলে তার ভর কেন্দ্র কি হবে? ধ্রুবক থাকবে, ভর কেন্দ্রের বেগ ধ্রুবক থাকবে। তো এটা থেকেই তো নিউটনের প্রথম গতিসূত্র। কোনো বস্তু যদি স্থির থাকে, স্থির থাকার চেষ্টা করবে। কোনো বস্তু যদি মোশনে থাকে, আগে থেকেই চলছে, সমবেগে থাকার চেষ্টা করবে, যতক্ষণ না তার উপর কোনো বহিস্থ বল প্রয়োগ হচ্ছে। তো বহিস্থ বল যদি না প্রয়োগ হয়, ভর কেন্দ্র ভিসিওএম ধ্রুবক থাকবে। তার মানে জিরো যদি থাকতো, আগে যদি থেমে থাকতো থেমে থাকবে, আর যদি চলছে তো সমবেগে চলতে থাকবে। বোঝাতে পারলাম? তো কেউ কোনোদিন প্রথমে ডাইরেক্ট বলে দেবে না যে এসিওএম জিরো মানে ভিসিওএম জিরো, এসিওএম জিরো মানে ভিসিওএম ধ্রুবক, এসিওএম জিরো মানে ভিসিওএম ধ্রুবক। এবার তার মধ্যে হতে পারে যদি প্রথম থেকে রেস্ট থাকে, বস্তুর ভর কেন্দ্র যদি জিরো থাকে প্রথম থেকে, তাহলে জিরো থাকবে। ঠিক সেম একই কোশ্চেন। মহাকর্ষ বলের প্রভাবে দুটো বস্তু ভি টু ভি নিয়ে একে অপরের দিকে আসছে, তাদের ভর কেন্দ্রের বেগ কি হবে? তো তাদের ভর কেন্দ্রের বেগ কি হবে? আগে প্রথমে তারা জিরো ছিল, তারপরে বল প্রয়োগ হয়ে যাওয়ার ফলে কি হচ্ছে? তারা এক জায়গা থেকে অন্য দিকে আসছে। তো প্রথমে ভিসিওএম জিরো ছিল, তাহলে কি হবে? এখনো ভিসিওএম জিরো থাকবে। ঠিক আছে, এবার আমরা চলে যাই বোর্ডের কোশ্চেনে। বোর্ডের কোশ্চেনে কি? একটা বোট আছে, সেই বোটের উপরে একজন মানুষ দাঁড়িয়ে আছে, সেই মানুষের ভর হচ্ছে ছোট এম, বোটের ভর হচ্ছে ক্যাপিটাল এম, বোটের দূরত্ব হচ্ছে এল। ঠিক, তো এই বস্তু, এই মানুষটি যখন এই পাশ থেকে এই পাশে চলে যাবে কি হবে? এই পাশ থেকে এই মানুষ যখন নৌকোর উপরে এই পাশ থেকে ও পাশে চলে যাবে কি হবে? তো মানুষ কি করবে? এর উপরে বল প্রয়োগ করবে। আমরা যখনই চলতে থাকি, হাঁটতে থাকি, আমরা মাটির উপরে বল প্রয়োগ করি, ঘর্ষণ বল আমাকে কিন্তু এগিয়ে দেয়, হেল্প করে। তো এ যখন চলবে এই পাশ থেকে এই পাশে যাবে, তখন কি হবে? এর উপরে ঘর্ষণ বল লাগবে মানুষটির উপরে, তো তার বিপরীত দিকে নৌকোর উপরে কি হবে? ঘর্ষণ বল লাগবে। তো স্বাভাবিক, নৌকোর উপর ঘর্ষণ বল লেগেছে মানে নৌকো চলবে। এবার চলার মধ্যে একটা আছে যে কিভাবে চলবে, এমন ভাবে চলবে, কি হচ্ছে? নৌকোর উপরে দাঁড়িয়ে আছি আমি, দিয়ে নৌকোকে কি করছি? ঠেলছি। ঠিক, বাসের ভেতরে থেকে আমি বাসকেই ঠেলছি। ঠিক, এরকম একটা ব্যাপার। আমি নৌকোর উপরে দাঁড়িয়ে আছি, দিয়ে আমি চলছি। তো কি হবে? এর বহিস্থ বল কিন্তু কোনো নেই, আমি কিন্তু নৌকোর মধ্যেই আছি, নৌকোর মধ্যেই আছি। ব্যাপারটা এমন, নৌকোতে আমি যদি পাখা রেখে চালিয়ে দিই বা
নৌকোতে নৌকোতে দাঁড়িয়ে নৌকোকেই ঠেলছি, তাহলে কি হবে, নৌকো চলবে না। ঠিক এখানে কি হচ্ছে, আমি যখন হাঁটবো তখন ঘর্ষণ বলের জন্য এই নৌকো পেছাবে, কিন্তু আমি দেখতে পাচ্ছি এই এফ এফ কিন্তু কেটে যাবে। আমি যদি পুরোটাকে সংস্থা ধরি তাহলে কি হচ্ছে, এফ নেট 0 হচ্ছে। তাহলে তো স্যার আপনি বললেন এফ নেট 0 হলে এ সিওএম 0 হবে, এ সিওএম 0 হলে ভি সিওএম ধ্রুবক থাকবে, মানে আগে যা ছিল এখনো তাই থাকবে। প্রথমে তো ভি সিওএম আমি দেখব এই দিকে থাকবে, হাফ লাইনের এই দিকে থাকবে, কারণ শুধুই যদি বোট থাকতো, মানুষ থাকতো না, এই হাফ লাইনে থাকতো L/2 তে এখান থেকে। কিন্তু এই মানুষ থাকার জন্য ভর এই দিকে বেশি হয়ে যাচ্ছে, তো ভর কেন্দ্র এই দিকে চলে আসবে। তো ভর কেন্দ্র কোথাও, ভর কেন্দ্রের লাইন হচ্ছে এটা, এটা ভর কেন্দ্রের লাইন, এই লাইনে ভর কেন্দ্র আছে। তো যখনই চলবে ভিসিএম তো ধ্রুবক থাকবে। এবার ভিসিএম ধ্রুবক থাকার জন্য ধরে নাও নৌকো কি তাহলে চলবে না? দেখা যাক নৌকো চলে কিনা। ধরে নাও এই মানুষটি এই পাশে পৌঁছে গেছে, বাট ভিসিএম কে এখানে থাকতে হবে, সেটা কি করে পসিবল হবে? ভিসিএম কে এর পাশে থাকতে হবে, এই একই জায়গায় থাকতে হবে। তাহলে নিশ্চয়ই বোট কি করবে, নিজে নিজেকে অ্যাডজাস্ট করবে। তো বোট যখন নিজে নিজেকে অ্যাডজাস্ট করবে, বোট কিন্তু কিছুটা হলেও পিছিয়ে আসবে, আর এখানে মানুষটা থাকবে। তো তুমি দেখে নাও এই মানুষটা কিন্তু ভর কেন্দ্রের কাছাকাছিই থাকবে, তো বোট কিছু একটা এক্স দূরত্ব পিছিয়ে আসবে। তো কোশ্চেন সলভ হবে কি করে? কোশ্চেন সলভ করার জন্য তুমি কি করবে, m1x1 প্লাস m2x2 প্লাস যতগুলো বস্তু বোটের উপরে আছে ইকুয়ালস টু 0 করে নেবে। m1 হচ্ছে কোনো একটা ভর, x1 হচ্ছে কতটা তার সরণ হয়েছে, m1 ভরের সরণ, m2 x2 হচ্ছে m2 ভরের সরণ। তো এখানে আমি কি করব, m লিখবো আর m1x1 প্লাস m2x2 ইকুয়ালস টু 0 লিখবো। তো m1 কে আমি মানুষ ধরছি, তো m, তো মানুষ কতটা গেছে দেখি, মানুষ কতটা গেছে, আমি কি করছি, কোনো একটা জায়গায় 0 0 পয়েন্ট ধরে নিচ্ছি। ধরে নাও এই জায়গাটা, এই যে জায়গা প্রথমে যে ছিল, এই যে প্রথমে এইটাকে আমি রেফারেন্স ধরছি, রেফারেন্স। এখান থেকে মানুষ কি হচ্ছে, এল দূরত্ব গেছে কিন্তু এক্স পিছিয়ে এসছে। এখান থেকে এ প্রথমে এল দূরত্ব তো যাচ্ছে, যেতে যেতে কি হচ্ছে, বোট নিজেই এক্স পিছিয়ে আসছে। মানে তুমি ট্রেন যাচ্ছে, ট্রেনের উপরে দৌড়চ্ছ, ট্রেন এদিকে যাচ্ছে, তুমি ট্রেনের উপরে দৌড়চ্ছ, তাহলে কি হবে, তুমি এল সামনের দিকে গেলে ট্রেন এক্স পিছিয়ে এলো, তার মানে এইখান থেকে তো কত দূরত্বে আছে, তুমি এল মাইনাস এক্স দূরত্বে আছো, এল মাইনাস এল গেছি, এক্স পিছিয়ে এসছি, এল মাইনাস এক্স। তো কি হবে, আমার সরণ, মানুষের সরণ এল মাইনাস এক্স হবে। বাট বোট যে গেছে, বোটের ভর ক্যাপিটাল এম, তার সরণ হয়েছে, বোটের যে কোনো কণা ধরে নাও এখানে ছিল, এখান থেকে পিছিয়ে এসছে, তো পিছিয়ে এসছে সমীকরণকে বোঝাতে হবে মাইনাসের দিকে এক্স, সো দিস ইজ ইকুয়ালস টু 0। এবার তুমি সলভ করে নেবে এক্স, তো কি হবে, এটাই হবে নৌকোর সরণ, এটাই হবে নৌকোর সরণ, এখান থেকে বের করে নিতে পারবে। যদি দুজন থাকতো, আরেকজন থাকতো, যে দুজন দুজনকে ইন্টারচেঞ্জ করেছে, আর একজন এই পাশ থেকে চলছে, ঠিক, সো এ আছে, বি আছে, দুটো বালক আছে, এ বি বালক। সো বি বলছে আমি তোর জায়গায় দাঁড়াবো, এ বলছে আমি তোর জায়গায় দাঁড়াবো, দুজন কি করেছে, এভাবে ইন্টারচেঞ্জ হয়েছে। তাহলে ধরে নাও প্রথমে এই জায়গায় ছিল, প্রথমে ভর কেন্দ্র এখানে ছিল, আমি ধরলাম এটাকে m1 ধরছি, এটাকে m2 ধরছি, আর এই যে এ আছে একে ক্যাপিটাল এম বা m3 ধরছি, বোটকে m3 ধরছি। তো কি হবে, আমি ধরে নিলাম যে এক্স পিছিয়ে এসছে, আমি ধরে নিলাম এক্স পিছিয়ে এসছে, বোট যদি এক্স পিছিয়ে আসে, তাহলে m1 এ যে আছে তার সরণ কি হবে, তার সরণ, তাহলে এখানে আমি তিনটে লিখবো, m1x1 প্লাস m2x2 প্লাস m3x3 ইকুয়ালস টু 0। সো m1 এর সরণ, m1 গেছে l দূরত্ব আর x পিছিয়ে এসছে, তো l মাইনাস এক্স। m2 কে দেখি, m2 বলবে আমি তো হেঁটে গেছি নৌকোর উপরে এল, আবার নৌকো এক্স চলে গেছে, তার মানে আমি এলও গেছি প্লাস এক্সও গেছি, তার মানে এল প্লাস এক্স, ঠিক, এল প্লাস এক্স, বাট উল্টো দিকে, সেটা আমাকে সমীকরণকে বোঝাতে হবে, তো মাইনাসের সাথে হবে, মাইনাসের সাথে হবে উল্টো দিকে। এবার বোটের কাছে যাই, বোট হচ্ছে m3, বোট কতটা গেছে, এক্স গেছে, বাট মাইনাসের দিকে। তো দিস ইজ দি লজিক। এইভাবে করে কিন্তু তোমাদেরকে এই কোশ্চেনকে ডিল করতে হবে।
ঠিক। তো কোনো মানুষ বোটের ওপরে চলছে, তাহলে ভর কেন্দ্রের যে থাকবে, বেগ থাকবে, সেটা কি হবে, আগে থেকে যদি শূন্যতে থাকে তো শূন্যতে থাকবে, অবভিয়াসলি শূন্য থাকবে, কারণ আমি বোটে উঠেছি, শূন্য আছে ভর কেন্দ্রের বেগ। তো আমি যখন হাঁটবো কি হবে, ভর কেন্দ্রের বেগ শূন্য থাকবে, সেই জন্য কি করবে, বোট এমন ভাবে অ্যাডজাস্ট করবে যাতে ভর কেন্দ্র ওখানেই থাকে। ঠিক।